গেস হোয়াট গাইস, আমি কেন নাচছি, আমি কেন গাইছি, তার তো একটা কারণ আছে। সেটা হলো আমি এমন একটা খাবারের ব্লগ বানাতে চলেছি যেটা এর আগে কখনো বানাইনি। আমি কেন, অনেক ব্লগাররাই বানায়নি। সেটা হলো বম্বের ফেমাস বড়া পাও এবার আমাদের বাংলায় ডায়মন্ড বড়া পাও। সো স্টে টিউন গাইস, এবার আমি যাচ্ছি সেই স্টলে। না না পঞ্চুদা, আসছে ওই আলু মুলু মৃণাল আমাদের স্টলের ব্লগ করতে আসছে। Guys, I will come back after some time. Okay? Bye. এখানে কি হচ্ছে? এই যে ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে, খালি বলছে ওর দোকানের ব্লগ বানাতে, তাই বললাম আমি নিশ্চয়ই তোর দোকানের ব্লগ বানাবো। বাহ বাহ বাহ, ভেরি গুড। তুমি এখানে? আমি তোকে সমানে খুঁজছি। রিনান তো এখানে। হ্যাঁ রে, তুই তো এক্ষুনি ব্লগ বানাচ্ছিলি লনে। তুই এখানে আবার কখন এলি? বানাচ্ছিলাম। আমি সারা বাড়ি ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছি। বলছি কি জেম্মা, আমি না ভাবছি তোমাদের একটা রোমান্টিক ব্লগ বানাবো, তাহলে কেমন হয় বলো তো? কবে কবে? হ্যাঁ, তুমি ওর সঙ্গে পাল্লা দিচ্ছ? দুষ্টুমি গালি। দেখো, তোমাকে আমি বলতেই ভুলে গেছি, শ্রীরামপুরের পিসিমা পিসেমশাই এসছে। ও এসে গেছে? হ্যাঁ, তোমাকে খুঁজছে। এই তুই আয়, বন্ধুদের সঙ্গে নিয়ে আয়। এই যে 24 পরগনা সম্পর্কে আমাদের ধারণা খুব সীমিত। আমরা ভাবি যে এটা একটা শুধুই নাম, কিন্তু আসলে সেটা নয়। পলাশী যুদ্ধের পর যখন মির্জাফর নবাব হলেন, তখন তিনি উপঢৌকন স্বরূপ 24টি পরগনার জমিদারি সত্ত্ব দান করেছিলেন ব্রিটিশদের। সেই থেকে সেই 24 পরগনা। আচ্ছা, এটা 1757 সালের কথা। তারপর থেকে আস্তে আস্তে একটা শেপ নিয়েছে, আরো বিস্তৃত হয়েছে, বড় হয়েছে। দুটো পরগনা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ভাগ হয় 1986 সাল নাগাদ। তখন থেকে আমাদের দক্ষিণ 24 পরগনা দুটি তখন সাবডিভিশন ছিল, এখন 5টা সাবডিভিশন আছে, 29টা ব্লক আছে, 7টা মিউনিসিপ্যালিটি আছে। আমাদের দক্ষিণ 24 পরগনা খুব ইউনিক একটা জেলা বলে আমি মনে করি। আমি একজন গৃহবধূ। আর এগুলো কি পাশে শাক সবজি? এগুলো আমার গ্রাম থেকে পাঠানো ভালোবাসা আপনার জন্য। গ্রামের মানুষ পাঠিয়েছে আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, খুবই পছন্দ করেন আপনাকে। আপনার রোজ দিদি নম্বর 1 দেখা চাই তাদের। সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিও এবং সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাই। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আমার নাত বউকে পাঠাচ্ছি, আমার নাত বউ যেন জিতে আসে। তোমার খুব ভালোবাসি আমি, খুব আশীর্বাদ নিও। আমার তৈরি করা ডালের বড়ি আমার নাত বউ দিয়ে পাঠালাম, তুমি খেও। নমস্কার রচনা, শ্রাবণী পিসি শাশুড়ি বলছি। আমাদের গ্রাম থেকে সর্বপ্রথম একটি মেয়ে যাচ্ছে, এর জন্যে আমরা খুব গর্বিত এবং আমার হাতের তৈরি আচার তোমার জন্য পাঠাচ্ছি, তুমি একটু খেও। আমি খুব আমি খুশি। তাই ধন্য হব। আর আমি চাই আমার বৌমা এখানে যেন জয়লাভ করে আসতে পারে। আমাদের সবার আশীর্বাদ শ্রাবণীর উপর রইল। ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাড়ির ব্যবস্থা করুন সাহুদা, তবে গাড়িতে ঠিক ততটাই তেল থাকবে যাতে ম্যাক্সিমাম গাড়িটা 1 কিলোমিটার যেতে পারে। কি বলছো কি তুমি? হ্যাঁ, 1 কিলোমিটার যায় মানে? আরে ওরা তো ওই কাটা মিটার যা দেখুক, ওটা কিন্তু বুঝতে পারবে যে গাড়িতে তেল। না সাহুদা, কোনো বিশেষজ্ঞ মেকানিককে দিয়ে আমাদের কাজটা করাতে হবে যাতে ফুয়েল মিটারটা নষ্ট হয়ে যায়। এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূর সাউথে এবং নর্থে আমাদের প্রচুর ফোর্স বসিয়ে দিই, আর ওরা ঠিক যেদিকে যাবে জ্যাস টার্মিনালও সেদিকেই যাবে। আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। কিন্তু জ্যাস ওরা যদি বুঝতে পারে যে গাড়িতে তেল নেই? না সাহুদা, ওরা বুঝতে পারবে না। আমরা তো ফুয়েল মিটারটাই নষ্ট করে দেবো। গাড়ি এখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার যাবে, ব্যাস। তারপর বাকি কাজটা জ্যাস টার্মিনাল করবে। ওই ক্রিমিনাল গুলোকে আমি ক্ষমা করবো না সাহুদা, ওদের একটাকেও আমি ছাড়বো না। আমায় যে মেরেছে বা আমাকে আটকে রেখেছিল সে কোনো পুরুষ মানুষ নয়। কি বলছিস তুই? হ্যাঁ ঠাম্মি, কোনো পুরুষ মানুষ নয়, সে একজন মহিলা। মহিলা? হ্যাঁ ঠাম্মি, মহিলা। সে কে? চিনতে পারিনি, পুরো মুখ ঢাকা ছিল,
কোনোভাবেই চেনা যাচ্ছিল না। চেনা যাচ্ছিল না? না ঠাম্মি, কি বলছিল? বলছিল আমি ক্রিমিনাল, ক্রাইম করেছি। আমার নাতি হয়ে তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই কেন? ঠাম্মি, কোনো বুদ্ধি চলতো না আমার জায়গায় থাকলে। কি হয়েছে? খুব মেরেছে, বড্ড ব্যথা। কে আছে? কে আছে এর পেছনে? কে? আমি খুব কঠিন পরিস্থিতিতে মিহিকে সম্বল করে ঘর ছেড়েছি। তারপর প্রতিনিয়ত লড়াই করে চলেছি আর নিজেকে প্রমিস করেছি নিজের ক্ষুদ্রতম ইচ্ছেকে বঞ্চিত করে শুধু মিহিকে নিয়ে বাঁচব। মিহিকে তো আমিও খুব ভালোবাসি। মিহিকে বাদ দিয়ে তো কখনো আপনাকে আপন করার কথা আমি ভাবিনি মধুবনী। আমি জানি তো ঋকদেব, আপনি খুবই ভালো মানুষ। মিহিকে হয়তো আপনি খুব ভালোবাসেন ঋকদেব, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সবটা শুধু মিহির জন্য করি। সেই ভাবনায় আমি আর কাউকে জায়গা দিতে চাই না ঋকদেব বাবু। এই জানো তো অনা, তুমি না খুব ভালো সময় এসছো। শ্যামলী তো বাড়িতে নেই। অনি থাকলে তোমরা একটু আলাদাভাবে কথা বলতে পারতেন। আসল লোকটাই নেই, তোমার না কপালটাই খারাপ। শ্যামলী থাকলে তো তোমাদের একটু আলাদা করে কথাও বলতে দেয় না। শ্যামলী বাড়িতে নেই কেন? মানে অনিকেতের সাথে গেছে? না না, কোথায় গেছে জানি না, ও তো বলে যায় নাকি কোথায় যায়। তা ছাড়ো ওর কথা। তুমি এসছো একটু গল্প করবো। হ্যাঁ, সবাইকে ডাকি, বৌদিকে ডাকি। হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। কোথায় গেছে শ্যামলী? সব সময় তো অনিকেতের সাথে লিপ্টে থাকে, তাহলে অনিকেতের সাথে গেল না কেন? কোথায় গেল তাহলে? ও, আর আমি বুঝি আদর থেকে বাদ? বুঝলি তো দিদি ভাই, এই স্রোতটা কিন্তু আরো বেশি হিংসুটে, আমার থেকেও বেশি। আমি সত্যি ভাবিনি তুই এখানে এইভাবে এসে দাঁড়াবি। প্লিজ ক্ষমা করে দিস এই দিদি থেকে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। এটা আপনার জন্য। থ্যাংক ইউ যোগ্য দাদা। সত্যি অর্ণা আমার জন্যই গোলাপটা কিনেছে, হোক না হলুদ রঙের গোলাপ তো। তার মানে ওর মনে কি, একবার জিজ্ঞেস করেই দেখি। হঠাৎ গোলাপ দিচ্ছেন যে? কেন, আপনার পছন্দ না? সেটা কি আমি বললাম? আসলে সৃজন এই অফিসের ব্যাপারটা নিয়ে না আমি খুব ঘেটেছিলাম, খুব ডিস্টার্ব ছিলাম। আপনি যদি আমাকে সাপোর্ট না করতেন, ভরসা না দিতেন, আমি কিন্তু এত সহজে এটা থেকে বেরোতে পারতাম না। আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ। আপনার মতন বন্ধু খুব কপাল করে পাওয়া যায়। সময় লাগুক, তবু বন্ধু থেকে আমি তোমার স্বামী হয়ে উঠব। আর এই গোলাপের রং হলুদ থেকে লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পর্ণা। এই পুরোটা তোমরা ব্যবস্থা করেছো? কি সুন্দর লাগছে ঘরটাকে। পছন্দ হয়েছে তোমার? শোনো তাহলে বলি, তোমার স্যার তো একটু আগে এসে আপত্তি জানাচ্ছিল, বলছিল যে এই সমস্ত ফুল তুলে নাকি ফুলকির অ্যালার্জি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। আমরা কিন্তু এর মধ্যেই বকুনি খেয়েছি। শোনো ফুলকি, তোমাকে আরেকটা খবর দিয়ে রাখি, দা ভাই কিন্তু তোমার জন্য একটা গিফট আনতে গেছে। তোমার স্যার ঘরে ঢুকলে চেয়ে নেবে কিন্তু গিফট। হ্যাঁ ভানু, তোর কি অপূর্ব বুদ্ধি রে! না করলি প্রেম, না আছে কোনো অভিজ্ঞতা, ও চাইবে গিফট। হ্যাঁ, তা ভাইয়ের কাছ থেকে। আর বা ভাই নিজে থেকে ওকে আজকে গিফট দেবে? কি কথা বলিস! তাছাড়া আজকে রাতে কত কিছু হবে। তো কি ভালো লাগে না। কি? ছাড়ো, ছাড়ো।
ক কাম হয়ে গেছে, আমরা এখন খামার বাড়ির দিকে যাইতেছি। ঠিক আছে, ওই পুরোহিত রেখো কালকে সব অ্যারেঞ্জমেন্ট কইরা রাখতে। আমি কিন্তু কাল সময় মতো পৌঁছাইয়া যাবো, বুঝছো? আমি কি থাকবো? ওইখানে তো থাকুনের লোক আছে। দেখো, যদি মনে করো আসা নিরাপদ তাহলে চলে আসো, আমাকে বাসায় আসো। আমার বাসায় আজকে একেবারে উলুস্তুল পইরা যাইবো, তোমরা থাকলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে দাদা। আমাদের একটা কমপ্লেন আছে যেটা আমরা এই প্ল্যাটফর্মে এসে বলতে চাই। কি কমপ্লেন? সেইটা হচ্ছে যে যখন প্রেম করছি তখন ওর বাড়ি হচ্ছে বেহালা, হ্যাঁ, আর আমার বাড়ি হচ্ছে একদম মানে কেওড়াতলা মহাশ্মশান, মানে ওই রাজবেরি মোড়ের ওইখানে। আচ্ছা, তো কালীঘাট, ওটাও লং ডিস্টেন্স রিলেশনশিপ আর 5 কিলোমিটার। ডিরেক্ট অটো যেত, যখন শুরুতে প্রেম করছি ডিরেক্ট অটো যেত। তারপরে হঠাৎ করে দেখলাম ডিরেক্ট অটো যাচ্ছে না। এবার কি হয়, আমাদের বাঙালিদের প্রেম মানে হচ্ছে মানে সস্তার প্রেম হবে। নন্দনে আগে যেরকম বললাম, একদম ঠিক, একদম আমরা সমস্ত অটোওয়ালাদের বলতে চাই যে তোমরা ডিরেক্ট শুরু করো। আমাদের মতো রেডি কাস্টমার আছে, দরকার হলে আমরা কালীঘাট বেহালা একটা প্রেম অ্যাসোসিয়েশন শুরু করবো। রাসবিহারী মোড় থেকে বেহালা চৌরাস্তা ডাইরেক্ট অটো হোক। আর যদি না হয় তাহলে আমি বলছি, আমি একটা ফুড ট্রাক, আমার খুব ইচ্ছা আছে একটা স্টার্ট আপ করার। আমি নিজেই ট্রাক খুলে নেবো, মানুষদের খাবার খাওয়াবো, এবং যখনই ইচ্ছা হবে আমি অস্মিতার বাড়িতে চলে যাবো। ব্রিলিয়ান্ট আইডিয়া, ব্রিলিয়ান্ট আইডিয়া। তুমি এভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলে মাকে বোকা বানাচ্ছ, আমি বুঝি না? আরে আমি সব বুঝি, ওই মেয়েটার জন্য না। এই লাভলি, চুপ করো। সারাক্ষণ তো আমাকেই কথা শোনান। এই ঠাকুরপা আর ওই ড্যানির কর্মকাণ্ড আপনার চোখে পড়ে না নাকি? হ্যাঁ মা? আর শোনো ঠাকুরপো, সারাক্ষণ মিষ্টি মিষ্টি করে কথা বলা বাড়ির ছেলে আর বউদের ধর্ম নয়। হ্যাঁ, ও হো হো হো, তুমি কত বৌমার ধর্ম পালন করেছো? এত বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, একটা বাচ্চারও জন্ম দিতে পারোনি। এলেন বড় ধর্মের কথা বলতে। জানেন তো মা, আপনার জন্য না বাবাই ঠিক আছেন, কারণ আপনাকে ভরসা করা যায় না। কখনো আপনি গিয়ে ওর কাছে সেজে গুজে আসবেন, কখনো ওকে কথা শোনাবেন রাগ করে। আর আজ দেখো ওনার তো রঙই পাল্টে গেছে। মহাদেবকে বিবাহ করার জন্য আপনি আমার স্বামীর প্রাণ সংকটে ফেললেন। আপনার ক্রুদ্ধ হওয়া স্বাভাবিক দেবী, কিন্তু এতে দেবী পার্বতীর কোনো দোষ নেই। না মহাদেব, আপনার ত্রিনেত্র অগ্নিতে আমার স্বামী কামদেব ভস্ম হয়েছেন। দেবতাদের সঙ্গে ওনার মৃত্যুর জন্য দায়ী দেবী পার্বতীও। যদি দেবী পার্বতী আপনার স্বামীর মৃত্যুর জন্য দায়ী হন, তাহলে সে দায় আমারও দেবী। অবশ্যই। স্ত্রীর কর্মের অর্ধেক অংশীদার তো স্বামীও হয়। সেই জন্য ওনার সঠিক শাস্তিও পাওয়া উচিত। আমি স্বীকার করছি দেবী,